আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম শুনেছেন, এখন শুনবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছিলেন। জামাত এবং বিএনপিকে নিয়ে উনি কড়া মন্তব্য করেছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে। সেই সূত্র ধরে আবারও নতুন করে ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসান এবং শেখ হাসিনা এবং বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের নামে মামলা হয়ে গেছে। ইতিমধ্যে তাদেরকে খুব তোড়জোড়ভাবে খোঁজা হচ্ছে, তারা অ্যারেস্টের মোকাবিলা করবেন পুলিশ তাদেরকে। প্রশ্ন এখানেই শেষ নয়, প্রশ্ন আরও দাঁড়িয়ে যায়। সেই প্রশ্নটা হচ্ছে, ব্যারিস্টার সুমন উনি যে বক্তব্যের কারণে অ্যারেস্ট হতে যাচ্ছেন সেই লন্ডনে বসে, তার এবং এলাকার মানুষের প্রতিক্রিয়া শুনবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডের প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসুদ্দিন। আজকে আমরা সুমন যে আমরা যে বুঝে দিলাম, আমরা সারা বাংলাদেশে মানুষের যে আমরা পাস করাই দো, তাই না তো হয়ে গেছে। তাই আমরা চোখে দেখা দিয়ে দেখুন না বেশটা সুমন তো বেটার হতে এখন একটা মুসিবত আছে। মুসিবত তাহলে থামুক, তাহলে আমরা উঠে দিই। আপনি কি বেশটা সুমনটা দায়ী করুন? বেশটা সুমনটা দায়ী করতাম না। এখন বেশটা সুমন তো বেটা বর্তমানে অবস্থান বেটা আছে গোপন, এখন যদি প্রকাশ্যে আয় তখন অনেক মানুষ ক্যাপ আছে তার উপরে ক্যাপ আছে। তো বুঝলাম আমরা কোন বছর থাকতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে উনি ছাড়া কি আর দেখার মতো কোনো লোক নাই? চেয়ারম্যান আছে না? না না, তাই তাহলে তো তাই নেবে, তো তাই পরিবেশন না। এখন আগে তো ব্যবসা সময় বন্যার সময় তো সিলেট বিভিন্ন জায়গায় দান করছে, খাবার পাঠাইছে। এখন তো বর্তমান তো তারা তো কোনো ক্ষমতা নাই, তার উপর একটা রিপোর্ট আছে। আপনার তো মনে জানেন নই? জানি, জানতে তো অন্য অবস্থায় কি ভাই আমরা ভাই কি বলে দেখুন নেওয়া যায় না, নেওয়া যায়। তবে আসলে এটা বর্তমানে সেও জানে কোন অবস্থা আছে, তবে আমরা সঠিকভাবে জানি না। তবে আপনি যে কথাটা বলছেন বেশটা সময় আপনি বর্তমানে অবশ্যই করেন না? সংসদ সদস্য বর্তমানে তো তারা তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা নাই তো নাই, বুঝতে আমরা তো দেখতেছি কি প্রাইভেট কোনো কাজ করে যায় না। প্রাইভেটে কাজ করা যায়, কিন্তু বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আমি যেটা বলতে চাই, আদালত আদেশের জন্য রেখেছেন। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন। এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে
যারা মাইনরিটি আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই, দুর্বল অবস্থায় নাই। তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটা তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয়। বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন। এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আছি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয়, এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিস নিয়ে আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি, সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে। এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন, তারা না জেনে মামলাটি করেছেন। আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন। তবে আমি বারবারই বলবো যে এটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ, আমরা ভালোভাবে আছি এবং ওনারাও যে ভালোভাবে আছেন এটার প্রমাণ যে মামলাটি আমলে নিয়ে আদালত শুনেছেন এবং আদালত ওই সিদ্ধান্ত দিবেন। আমি পুরোপুরি প্রস্তুত, এটা বিকালেই মনে হয় উনি সিদ্ধান্ত দিবেন। কারণ আমি বিশ্বাস করি যে আমার জন্য আইন যা, যে কোনো মানুষের জন্য আইন তা। যেই অপরাধ করবেন তিনি আইনের মুখোমুখি হবেন, এটা আমি হই আর যেই হোক। ব্যারিস্টার সুমন তিনি একা না, ব্যারিস্টার সুমন একজন সৎ মানুষ, আর বাংলাদেশে যত সৎ মানুষ আছে তারা ব্যারিস্টার সুমনের সপক্ষে কথা বলবে। এইটাই হচ্ছে বাংলাদেশের যে সমস্ত সৎ মানুষ তাদের মতামত। আপনার মতামতটা কি কমেন্ট সেকশনে লিখবেন। ব্যারিস্টার সুমনের মামলা বা তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কোনো আবেদন থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনলেন এবং তার এলাকার একটা বয়স্ক মুরব্বীর প্রতিক্রিয়া শুনলেন। আজকে ব্যারিস্টার সুমন কোথায়, ফেরিওয়ালা সুমন কোথায়? কারণ অনেকেই আপনারা হয়তো জানেন না ব্যারিস্টার সুমন দেশের বাইরে চলে গেছেন। একটাই কারণ, সে মামলা খাওয়ার ভয়ে। তবে সেই মামলা হয়ে গেছে। তবে এই মামলার সূত্র ধরে উনি যে কথাগুলো বলতেন জনগণের সামনে, তার মাঝখানে অনেকটা ইঙ্গিত ছিল জামাত এবং বিএনপিকে সূত্র ধরে কথা বলা, আর সেইগুলোই বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে। এই কালগুলাই তাকে আজকে দেশের মাটি থেকে বিদেশের মাটিতে চলে যেতে বাধ্য করেছে। তবে ইন্টারপোলের মাধ্যমে ব্যারিস্টার সুমনকে আনা এবং শেখ হাসিনাকে আনা, সাকিব আল হাসানকে নিয়ে আসা, এরকম কিছু পরিকল্পনা চিন্তাভাবনা করছে। কিন্তু এইগুলো কি সম্ভব হবে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা বাংলাদেশে, নাকি সেটা ওইভাবেই রয়ে যাবে? তবে অতীতে যে বক্তব্যগুলো দিতেন তার কিছু অংশ তুলে ধরা। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, আমার গালে দুইটা থাপ্পড় মাইরা দিবেন আপনারা। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা আরো আগেই যদি থাপ্পড় দিতেন তাহলে এতদিনে রাস্তা হইয়া যেত। আপনারা ভদ্রলোক মানুষ, আপনারা এরা নৌকার দোয়াই দিয়া কোনো কাজ করে না, মানুষে কষ্টে রাখছে। এই মাঝিগুলা ভালো না, যদি আগেই যদি তোর দিতেন তাহলে রাস্তা হইয়া যাইত বহু আগে। আর কোনোদিন কি পাইছেন যে নেতায় বক্তব্য রাখতেছে আর এতগুলা মোবাইল লাইট জ্বলে? বলেন তো কি কারণে লাইট জ্বলতেছে? কারণ এরা জানে যে যে ব্যক্তি কথা বলতেছে এই ব্যক্তির কথা সারা বাংলাদেশ শুনে। নাইলে কি কারণে এরা আমার ভিডিও করব? মানুষের বক্তব্য ভিডিও করে একজন বা দুইজন, 17-18 জন কেন করতেছে? আজকে আমি যে বক্তব্য দিব এই বক্তব্য সারা বাংলাদেশ, এমনকি জননেত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছাইতে পারে এই বক্তব্য। শুনেন দিদি, আপনাদেরকে যে নির্যাতন করা হয়, আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয়, এরপরে আর নেতার সময় থাকে না। এইটা শেখ হাসিনার কাছে খবর যায় না। জননেত্রী শেখ হাসিনা টাকা পাঠায় আপনাদের উন্নয়নের জন্য, আর মধ্যপথে এরা এই খাইয়া পেলে সব খাইয়া পেলে। আপনি দেখেন এইবার শেখ হাসিনা বুঝতে পারছে
যে নৌকা তো ঠিক আছে, কিন্তু মাজিদ কিছু 2 নম্বর হইয়া গেছে, 2 নম্বর হইয়া গেছে। এই জন্য শেখ হাসিনা করছে কি, শেখ হাসিনা বুদ্ধি কইরা করছে কি, যে নৌকার মাঝিরে আরেকটা আওয়ামী লীগের লোক দাঁড় করাই দিছে। দাঁড় করাই দিয়া দেখতে চায় যে মাঝি কি 1 নম্বর নাকি না, যে স্বতন্ত্র দাঁড়াইছে হে 1 নম্বর। এখন আপনারা যদি ইগল মার্কারে পাস করান, এই নৌকারে আপনারা ভোট দিলেন, নৌকা না নৌকার মাঝিরে, আপনারা তো মাঝিরে দিলেন। 10 বছর ধরে মাঝিরে নৌকায় ভোট দিলেন, দিয়া 10 মিটার রাস্তাও তো পাকা করতে পারে নাই মাঝি। আমি গেছিলাম চিমটিবিলে সব মহিলার সামনে আমার একটা কোটি ছিল, কোটি খুললা দিয়াইছি, দিয়া বলছি যদি তোমরা আমারে 8 তারিখে এমপি বানাও, তাইলে এই যে আমার কোটিটা দিয়া গেলাম, এই কোটিটা নিয়ে আমার বাসায় গিয়া বলবা যে তুমি বলছিলা এই কোটি, এই কাপড়টা তুমি বলছিলা যে এটা নিয়ে যাইতে, আমারে মনে করাই দিতে। আমি কোটি দিয়াইছি, বলছি তোমাদের চিমটিবিলের রাস্তা না কইরা আমি আমার কাপড় ফেরত নেব না। এইবার আসেন আমন আলোয়ার রাস্তা, এই রাস্তা দিয়া প্রেগনেন্ট মহিলা রাস্তায় ডেলিভারি হয়ে যায়। এত বছর হইল, এরপরও রাস্তাটা বানাইতে পারলো না এরা। আমি আপনাদেরকে কোনো বক্তব্য দিব না, আমি একটা কথা দিয়ে যাইতেছি। আপনারা আজকে লাইভে এটা জানিয়ে রাখেন, যদি আমি আমার এই ইগল মার্কায় ভোট দিয়া আপনারা জয়যুক্ত করেন, আমি কথা দিতেছি, আমি আগামীবার যদি আবার ভোট চাইতে আসি, আমরা লাইভ লেখা রাখেন, এখানে লাইভে রাখেন, সব রেকর্ড হইতেছে, সব জানে মানছে। আমি কথা দিয়া যাইতেছি, যদি এইবার আমারে নির্বাচিত করেন, আগামীবার ভোটের আগে পাকা রাস্তা না হইলে আমি জীবনও আমি ভোট চাইতে আসবো না।